কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনী প্রধান, আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই। রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না। তখন আপনি কোথায় ছিলেন? এই রাজনৈতিক মামলার জন্যই বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং 1 কোটির উপরে মামলা ছিল, এই রাজনৈতিক মামলা, কিন্তু কোনো মামলা খারিজ হয় নাই। একবার যদি বিএনপির লোকে বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে, সেই মামলা 1 বছর 2 বছর 5 বছর সেই মামলা শেষ হয়নি, তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই। ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো, পাশাপাশি দেশের মানুষকে জানানো। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, আর এই ফাঁদে ফেলতেছে বিএনপি এবং ভারত। দর্শক, আপনারা সবাই জানেন যে গত 2-3 দিন ধরে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করবে। সেটি বাস্তবায়ন না হলেও এখন আবারও সেই ফাঁদে ফেলতেছে বিএনপি এবং ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তো আমাদের কাছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, সাধারণ সেনা সদস্যরা খেপেছে ওয়াকারের উপরে। ওয়াকারকে বলতেছে 24-এ একটা দামি নির্বাচন হলো আওয়ামী লীগের আমলে, তখন আপনি কি করছেন? তখন আপনি নির্বাচন ঠেকানোর জন্য কোন ভূমিকাটা পালন করছেন? এখন আপনি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। এই কথা সাধারণ সেনা সদস্যরা ওয়াকারকে প্রশ্ন করতেছে। তো মানে সেনাদের ভিতরে একটা ঝামেলা হইতেছে ভাই। তো আমাদের কাছে 2টি ভিডিও আছে, আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি যে বিএনপি এবং ভারত কীভাবে ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলতেছে, এরপর আমরা ওয়াকারকে সাধারণ সেনা সদস্যরা ধুয়ে দিয়েছে, এই ভিডিওটি দেখবো। ডক্টর ইউনূসকে পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে, ডক্টর ইউনূস পদত্যাগের ফাঁদে পা দিচ্ছেন এমন একটি বিষয় আমি ডক্টর ইউনূসকে একটু বিষয়টি জানানো, পাশাপাশি দেশের মানুষকে জানানো যে ডক্টর ইউনূসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন, তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন, যারা এখন আহত আছেন, আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় পড়া হচ্ছে, তাদের অনেকেই দেখবেন নানাভাবে মেরে ফেলা হচ্ছে। সো ডক্টর ইউনূস, আপনি কেন পদত্যাগ করবেন? আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস এই জাতীয় একটি ধারণা প্রকাশ করেন। বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে অডাসিটি দেখিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন, যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনূসের সাথে, একটা বাংলাদেশের যে হায়ারার্কি, যে র্যাঙ্ক গুলো আছে, অর্থাৎ এটাকে কি বলে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সেই অনুযায়ী 12তম লেভেলের একটা কর্মচারী, সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার, সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বেয়াদবি করেছে, সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না। কিন্তু ডক্টর ইউনূস এই যে বেয়াদবি, এই যে অডাসিটি, এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন, এগুলো কিন্তু পরিকল্পিত। যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাব, আমার কথা শুনতে হবে। যদি এটারও আমি সমালোচনা করেছি, আমরা এখান থেকে সমালোচনা করেছি, আপনি কেন চলে যাবেন? আপনি দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন? এখানে মানবিমান বা ইমোশনের কোনো কারণ নাই, এটা প্রেম খেলা না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাবো। তো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা, যে আপনি একটু সেন্সিটিভ, আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন, ওই জিনিসটাকেই আসলে ঘোট পাকানো হচ্ছে। যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা, যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য, রাষ্ট্রের তার যে নিয়োগকর্তা তাদেরকে ইগনোর করার জন্য, তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য, সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা, আপনি কেন যাবেন? ভুলেও এই কথা ভাববেন না। উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ 2জন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি হতে পারে, হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস, এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন। কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে। এবং আপনারা কিছুক্ষণ আগে আমি দেখছিলাম যে বিবিসিতে নাহিদ ইসলাম তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন যে অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনার সাথে আমরা সবাই আছি, বাংলাদেশের সাধারণ মানুষ আছেন। তো আপনি কে কাজ করতে দিবে না, এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই। আর সে কথা যদি বলতে হয় আপনাকে, বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি, আমি গত 9-10 মাস ধরে প্রথম থেকেই বলছি যে কোন অপদার্থকে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি হতে পারে। কিন্তু আনফরচুনেটলি আপনি এই বিষয়ে গুরুত্ব দেন নাই, আপনি হয়তো শোনেন নাই, অথবা আপনাকে শোনানো হয় নাই। বিশেষত আমি, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে আমাদের জনপ্রিয় একজন সাংবাদিক কনক সরার ভাই, তিনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবারও পদত্যাগের ফাঁদে ফেলা হচ্ছে। তো ভাই, যাই হোক, যেই মনে হয় সেই এই চিন্তা ভাবনা করো না কেন যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করি, আমরা অন্য চিন্তা ভাবনা করবো, কোনো লাভ নাই। ডক্টর ইউনূস ছিল, আছে এবং থাকবে যতদিন তার সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ বাংলাদেশে না হয়, ততদিন তিনি থাকবে, এটাই বাস্তব। দর্শক, চলুন এবার আমরা দেখে আসছি সাধারণ সেনা সদস্যরা ওয়াকারুজ্জামানের উপরে খেপেছে যে আপনি আওয়ামী লীগের আমলে 24-এ জানুয়ারিতে একটা ডামি নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে আপনার কি ভূমিকা সেই নির্বাচন ঠেকানোর জন্য? আর আপনি এখন
একটা বিপ্লবের পর এখন আপনি এসে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন বিএনপি সুরে সুর মিলিয়ে, এটার মানে কি ভাই? না, এইভাবেই সাধারণ সেনা সদস্যরা ওয়াকারকে একেবারে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি, এরপরে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে কথা বলবো বাংলাদেশের মাননীয় সেনা প্রধান, মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে। উনি গতকালকের একটি মানে ওনার কনফারেন্সে উনি বলেছিলেন যে বিনা অপরাধে কাউকে মামলা করতে দেওয়া হবে না। উনি একটি রাজনৈতিক বক্তব্য আবারও দিয়েছেন এবং বিতর্কিত আবারও সৃষ্টি করেছেন। উনি 17টা বছর আওয়ামী লীগ কত মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে মানুষকে মামলা হামলা দিয়ে কত মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দী করেছিল, হত্যা করেছিল, খুন করেছিল, গুম করেছিল। কিছুদিন আগেও আপনারা দেখেছেন 2023 28 অক্টোবরে একটা ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের বিএনপির লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া ছিল, গ্রাম ছাড়া ছিল, জঙ্গলে মানে যে যেখানে পারছে সেখানে রাত কাটাইছে। কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনীর প্রধান, আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই, রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না। তখন আপনি কোথায় ছিলেন? দ্বিতীয় কথা আপনি লিখেছেন, বলেছেন যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় তা খারিজ করে দেবে সাথে সাথে, যদি রাজনৈতিক হয়। এই রাজনৈতিক মামলার জন্যই বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং 1 কোটির উপরে মামলা ছিল, এই রাজনৈতিক মামলা, কিন্তু কোনো মামলা খারিজ হয় নাই। একবার যদি বিএনপির লোকে বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে, সেই মামলা 1 বছর 2 বছর 5 বছরও সেই মামলা শেষ হয় নাই। তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই। সারা দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়েছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াবে। যখন আওয়ামী লীগের স্বৈরাচারের ফেসিস্ট যখন জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, প্রতিটা মানুষ নিঃশ্বাসে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল। ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক। তখন কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই, কোনো জনগণের পাশে আপনি ছিলেন না, একদম চুপ ছিলেন। তৃতীয় একটি কথা আপনি বলেছেন, পুলিশ আর কাউকে মানে আজ্ঞাবহ হবে না, তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে। আমরাও চেয়েছিলাম যে পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকুক। এই 17 বছর পুলিশের হাতে কত মানুষ নির্যাতন, নিপীড়ন, নির্যাতিত হয়েছে। এই পুলিশ বাহিনীর রাস্তাঘাটে ছাত্রদের পকেটে ইয়াবা ঢুকিয়ে টাকা পয়সা ইনকাম করেছে, যাতে ছাত্রদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায়, তাদের সেই চিন্তা তারা অভিভাবক থেকে টাকা এনে পুলিশকে দিয়ে তাদের সেই মাদক মামলা থেকে তারা বাঁচত হয়েছে। এই পুলিশের গুলিতে কত বিরোধী দলের নেতাকর্মীরা মানে হত্যা হয়েছে। এই পুলিশরাই কত মানে খুন গুম আয়না করে তাদেরকে পাঠিয়েছে। এই পুলিশরাই কত মানুষকে মানে মানে ক্রস ফায়ার করেছে মিথ্যা মামলা দিয়ে। তখন কিন্তু আপনি কোনো কিছু বলেন নাই। আর সেই বিষয় হচ্ছে, এখন আপনি আরেকটি কথা বলেছেন যে মানে সব সহ্য করা হবে না, কারো বাসায় বাড়িতে লুটপাট হামলা বরখাস্ত হবে না। এখন যাদের বাড়িতে, এই বিএনপির বাড়িতে কত মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বিএনপির আমলে, মানে আওয়ামী লীগের আমলে বিএনপির বাড়িঘর, নেতাকর্মীদের বাড়িঘর কত অত্যাচার নিপীড়ন করা হয়েছে। এবং যেই পরিস্থিতি বাংলাদেশে হয়েছিল, বাড়িতে হানা দিয়েছিল, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করেছে এই আওয়ামী লীগের লোকেরা, সন্তানের সামনে মাকে দর্শন করা হয়েছিল। এগুলো কি আপনি জানতেন না? বাবাকে না পেয়ে ছেলেকে জবাই করা হয়েছে, ছেলের হাত পাও কাটা হয়েছে, ছেলেকে খুন করা হয়েছে, ছেলেকে তুলে নিয়ে ক্রস ফায়ার করা হয়েছে। তখন মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কোথায় ছিলেন? তখন তো সবাই আপনার দিকে তাকিয়েছিল। এইভাবে যদি আপনি কাজ করতেন, আবার আরেকটা বলছেন সবার রাজনৈতিক মিছিল মিটিং করার অধিকার আছে। এই 17 বছর সবাই চেয়েছিল নিরপেক্ষ হবে রাজনীতি মিছিল মিটিং করার জন্য। যখনই বিরোধী দলেরা মিছিল মিটিং করার জন্য পদক্ষেপ নেয়, তখনই পুলিশ বাহিনীকে দিয়ে একটা গন্ডগোল লাগিয়ে তাদের বিরুদ্ধে একটা ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি সিস্টেম করে দিয়ে আন্তর্জাতিক বিষয়ে মানুষকে বোঝানো হচ্ছিল যে বিএনপি মিছিল মিটিং করলে জঙ্গলিবাদ করে। এই যে কাজগুলো, এখন মিছিল মিটিং করার অধিকার সবার আছে। হ্যাঁ, সমস্ত দলে রাজনীতি করবে, কোনো অসুবিধা নাই। এই কথাগুলো আপনি কাকে বোঝাচ্ছেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন কোনো প্রবলেম নাই, শুধু আওয়ামী লীগের বিচারগুলো জনগণ চাচ্ছে। এই যে মানুষের ঘর বাড়ি তল্লাশি করা যাবে না, এই যে এখন বর্তমানে যতগুলো আওয়ামী লীগের অস্ত্র, গোলাবারুদ, হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন জায়গায় টাকাগুলো তারা রেখে পালিয়ে গেছে। এখন যদি বাড়িঘর যদি তল্লাশি হয়, তাহলে সেই টাকাগুলো ধরা খেয়ে যাবে, সেই টাকাগুলো রাষ্ট্রীয় ফান্ডে চলে যাবে। আওয়ামী লীগের যে অস্ত্র, গোলাবারুদ এখনো তাদের মানে গুপ্তধনের নিয়ন্ত্রণ আছে, সেগুলো কি আপনি বাঁচানোর জন্য চেষ্টা করছেন? এগুলো কিন্তু জনগণ বুঝতে পারছে। মানে সেনাবাহিনী প্রধান, আমি একজন সোলজার ছিলাম, কিন্তু এই কথাগুলো আমি কেন বলছি? কারণ এগুলো জনগণের কথা, এগুলো আমার কথা না।
কিছুদিন আগেও কিন্তু আপনি অনেক ধরনের কথা বলছেন, ডক্টর ইউনূস স্যারকে আপনি নাম ধরে কথা বলছেন, এবং আরো অনেক ধরনের কথা আপনি একটু মানে উগ্র ভাবে আপনি কথা বলেছেন যেগুলো জনগণ মেনেন নেই। এই 17 বছর যদি আপনি একটিবার প্রতিবাদ করতেন, আপনি যে র্যাঙ্কেই ছিলেন, এই সেনাবাহিনী প্রধান হওয়ার পরও আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখনও কিন্তু আপনি চুপ ছিলেন। এখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, এই আওয়ামী লীগ সরকারের হাতে কত হাজার হাজার মানুষ, কত লক্ষ মানুষ হিসাব করে নামে বেনামে মানুষকে হত্যা করা হয়েছে, কিন্তু আপনি সবই জানেন, কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই। এই যে 5 আগস্টের ইস্যু নিয়ে কত হাজার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তার কিন্তু বিচার আপনি চান নাই। এবং আপনার কত বড় জনসাধারণ বিএনপি জামাতের লোক, কতগুলো লোক এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, সেটার কিন্তু কথা আপনি উল্লেখ করেন না। এই যে পুলিশ নিরাপত্তা দিতে যে আওয়ামী লীগের কথা শুনতে যে জনগণের কাছে তারা বিলীন হয়ে গেছিল, এই পুলিশ বাহিনীরও 3 থেকে 3,500 পুলিশ বাহিনীকে মরতে হয়েছে 5 আগস্টের ইস্যু নিয়ে, সেটা নিয়ে কিন্তু আপনার মাথা ব্যথা ছিল না। বিডিআর জওয়ানরা নিরপরাধ ভাবে আপনার বিডিআর পিলখানার হত্যার বিষয় নিয়ে প্রায় কয়শো লোক জানি জেল থেকে বের হয়েছে, আমি অ্যামাউন্টটা বলতে পারছি না। তারা 16 বছর তারা বিনা অপরাধে তারা জেল খেটেছে, তাদের চাকরি বহাল এবং তাদেরকে পেনশন দেওয়ার জন্য বলা হয়েছিল, সেগুলো আপনি অ্যাকসেপ্ট করতেছেন না এবং ফুল স্টপ করে দিচ্ছেন যে বিডিআর হত্যা বিডিআর রায় করেছে, অন্য কোনো বাহিনী বা অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, যা জনগণ এই বিষয়টা মানতে পারছে না। তো এটা আজ হোক কালো উদ্ঘাটিত হবে। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান, আপনি যেভাবে কাজগুলো করছেন, পুরা রাজনৈতিক নেতারাও এত বড় ভূমিকা পালন করতে পারে না, রাষ্ট্রপতিও বা প্রধানমন্ত্রীর জন্য কথা বলতে পারে না। আমরা এটাই চেয়েছিলাম, পুলিশ বাহিনী সকলের কথা শুনবে না, তাদের নিজস্ব কাজে তারা কাজ করবে, সন্ত্রাস দমন কাজ করবে, আইন শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে আসবে, আমরা চেয়েছিলাম। কিন্তু 17 বছর মানুষের এত নির্যাতন, এত ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ ভাবতো যে আল্লাহ আমাদেরকে সুষ্ঠুভাবে তুমি আমরা মৃত্যু দেয়, এই বাংলাদেশ থেকে আমরা যেন দুনিয়া থেকে মৃত্যু থেকে ত্যাগ করতে পারি, তো আওয়ামী লীগের শাসন থেকে যেন মানুষ মুক্ত পায়। আওয়ামী লীগ শাসন অবস্থায় কে কার ক্ষতি হয়, কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করবে, কিভাবে তাকে গুলি করে মারবে, কিভাবে তাকে অত্যাচার করে মারবে, এটা কিন্তু মানুষ বুঝতেই পারছে যে কখন কার উপরে এই সিরিয়াল চলে আসে। তখন তো মাননীয় সেনাপ্রধান আপনি কিন্তু চুপ করেছিলেন। এখন আপনি সমস্ত দল রাজনীতি করতে পারবে, তখন সারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার সকলের ছিল, কিন্তু কেউ রাজনীতি করতে পারতো না, রাস্তাঘাটে নামতে পারতো না। যারা একটু প্রতিভাবান লোক ছিল, যারা পাবলিক ফিগার ছিল, তাদেরকে খুন গুম করা হয়েছে। আর এখন আওয়ামী লীগ ছাড়া সকলেই কিন্তু রাজনীতি করছে। এই কথাগুলো বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু পুনর্বাসন আপনারা করছেন। আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে, সেক্টরে সরকারি বড় বড় চাকরিতে প্রমোশন দিচ্ছেন, প্রমোশন হচ্ছে। বড় বড় পুলিশ অফিসাররা যারা আওয়ামী লীগের হস্তক্ষেপে চাকরি নিয়েছেন তারাও কিন্তু হচ্ছে, সবকিছুই হইতেছে। এখন শুধু আপনার একটা কাজ বাকি, আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা, কিন্তু আপনি সরাসরি পারতেছেন না। তা মাননীয় সেনাবাহিনী প্রধান, আপনি এক কাজ করেন, সেনাবাহিনীর ক্ষমতাটা আপনি নিয়ে নেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতার করেন, রাষ্ট্রপতিকে সরাইয়া দেন, দিয়ে আপনি সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে সারা বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে আপনি শেখ হাসিনার আবার ক্ষমতায় এনে আওয়ামী লীগের পুনর্বাসন করেন। এটা আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে অস্ত্রধারী আছে, সারা দেশ আপনার সোলজার আপনার পক্ষে, আপনার কথা শুনবে, এটাই আপনি করেন। কিন্তু এভাবে বক্তব্য দিয়ে আপনি আর ছোট হয়েন না, সেনাবাহিনীকে আর ছোট করবেন না প্লিজ। আমার এই কথা যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এটা জনগণের কথা ছিল। কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন এটা জনগণ কিন্তু মেনে নেবেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীকে কলঙ্ক করেছিল জেনারেল আজিজ আহমেদ, যেটা বাংলাদেশের ভিলেন হিসেবে থাকবে। কিন্তু আপনি যেই 5 আগস্টের ইস্যু নিয়ে যে আপনার যে দক্ষতা দেখিয়েছিলেন, মানুষ কিন্তু প্রশংসা করেছিল, কিন্তু আস্তে আস্তে আপনি যে কাজগুলো করছেন সেটা জনগণ মানতে পারছে না। আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করছেন, যে সবাই রাজনীতি করতে পারবে, কারো ঘরে তল্লাশি করতে পারবে না, কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে টাকা পয়সার বস্তা এবং অস্ত্র গোলা বারুদ আছে, আপনি এগুলো নিষেধ করতেছেন এবং কোনো কাজেই আপনি করতে দিচ্ছেন না এবং খুব উগ্র মেজাজ ভাবে কথা বলে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, এটা গণতন্ত্র দেশ, প্রজাতন্ত্র দেশ, জনগণ যা বলবে তাই হবে। কত সেনাবাহিনী প্রধান গিয়েছে, আবার কত সেনাবাহিনী প্রধান আছে বা ভবিষ্যতে আসবে, কিন্তু জনগণ জনগণের কাছে থাকবে, সংবিধান সংবিধানের কাছে থাকবে। যদি এই কথাটা আমার যদি কোনো ক্ষতি, আমি যদি কোনো অপরাধ করে থাকি, আমি জাতির কাছে আপনার কাছে ক্ষমা চাই। কিন্তু এই ভিডিওটা পুরোটাই আপনার জন্য। আপনি একজন সেনাবাহিনী প্রধান হয়ে দেশের এই ভালো একটা সময়ে আপনি যে ভূমিকা রাখতে চাচ্ছেন, এটা একটা ভিলেন হিসেবে থাকবেন। আর শেখ হাসিনার সময় যে একটা কষ্টের সময়, যে একটা দুর্ভিক্ষের সময়, যে একটা অত্যাচারের সময়, সেই মুহূর্তে আপনি কিন্তু চুপ ছিলেন। ওই মুহূর্তে জনগণ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। যখন আপনার চুপ থাকার কথা ছিল, এখন আপনার চুপ থাকার কথা, কিন্তু এখন আপনি চুপ থাকতেছেন না, সরকারের বিরুদ্ধে যাচ্ছেন। যখন জনগণের পক্ষে যাওয়ার কথা ছিল, তখন কিন্তু আপনি জনগণের বিপক্ষে ছিলেন, আওয়ামী লীগের পক্ষে আপনি কাজ করেছেন এবং চুপ ছিলেন। আওয়ামী লীগের পক্ষে যেন প্রতিবাদ না করতে হয়, এগুলো কিন্তু জনগণ জানে। জাস্ট একটু রিমাইন্ড করে দিলাম আপনাদেরকে কথাটা। তো আপনি যা করছেন সবই অন্যায় করছেন, ভুল করছেন।
আওয়ামী লীগ ছাড়া সকলেই কিন্তু রাজনীতি করছে, সবাই রাজনীতি করবে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন হোক, এটা বাংলার জনগণ চায় না। এত হাজার হাজার লাশ, এত লক্ষ লক্ষ মানুষের লাশের উপর দিয়ে আওয়ামী লীগ আবার নির্যাতন করবে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এখন রাজনৈতিক মামলা হবে একমাত্র আওয়ামী লীগেরই হবে, সেটা আপনি স্টপ করতে বলছেন। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এর আগে যে কোটি কোটি মামলা হয়েছিল তখন আপনি প্রতিবাদ করেন নাই, শুধু এগুলো রিমাইন্ড করে দিলাম। প্রিয় দেশবাসী, অবশ্যই লাইভটা শেয়ার দিবেন, সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে উনি একজন সেনা সদস্য, ওনার নাম হচ্ছে জাফর। তো উনি এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন যে ওয়াকার সাহেব গত 17 বছরে আওয়ামী লীগের আমলে যে দুর্নীতিগুলো হয়েছে সেখানে এই দুর্নীতি ঠেকানোর জন্য আপনার কি ভূমিকা ছিল, আর এখন আপনার গত 17 বছরে কয়েকটা ডামি নির্বাচন হয়েছে, সেখানে আপনার কি ভূমিকা ছিল সেগুলির বিরুদ্ধে। এখন আপনি এসে এই মুহূর্তে বাংলাদেশের একটা অস্থিরতার পরিবেশ, এখানে এসে আপনি নির্বাচন করতেছেন রাজনৈতিক দলের সাথে তাল মিলিয়ে। তো আপনি হলো সরকারি চাকরিরত একজন সেনাপ্রধান, আপনার কেন নির্বাচন নিয়ে মাথায় কামাইতে হবে? কি একটা অবস্থা রে ভাই! তো ভারতের দালালি করে লাভ নাই, রয়ের দালালি করে লাভ নাই, বাংলাদেশের কোনো স্বার্থন্বেষী রাজনৈতিক দলের দালালি করে লাভ নাই। আমরা যারা সত্য সেটা প্রকাশ করে যাব। মকরাজ্জামান, আপনি সাবধান হয়ে যান এবং স্যাংশন খাওয়ার জন্য আপনি রেডি হন। ইনশাল্লাহ আপনার উপরে খুব দ্রুত জাতিসংঘ অথবা মার্কিন স্যাংশন আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।